সম্মানিত সুধী, বাংলাদেশের বন্যপ্রাণী রাজ্য অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজা খান। আজকে আমাদের এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশে যে পরিযায়ী পাখি আছে, যাদেরকে আমরা কখনো অতিথি পাখি বলি, কখনো বা বলি মেহমান পাখি, কখনো বা বলি কিছুদিনের জন্য আসছিল বেড়াতে, সেই দলের কোনো পাখির কথা। আর এই পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস বলতে আমরা সাধারণত বুঝিয়ে থাকি ওই যে বড় বড় হাঁস, রাজহাঁস, যেগুলোকে শিকারীরা শিকার করেন, বা জলাভূমিতে আসা জলাভূমির অনেক ধরনের পাখি, যেমন আছে গুলিন্দা, ছোট গুলিন্দা, বড় গুলিন্দা, বা বাটান, বাবুই বাটান, এর সাথে আছে চা পাখি, কাদা খোঁচা, এই ধরনের অনেক পাখি আছে। আর একটা ছোট দল আছে যেটাকে সাধারণত পাখি শাস্ত্রের ভাষায় বলা হয়ে থাকে প্যাসেরাইন বার্ডস বা সং বার্ডস। এগুলো সাধারণত আকারে খুব ছোট হয়, টুনটুনি থেকে শুরু করে আমাদের যে শালিক পাখি আছে হয়তো তাদের আকারের হতে পারে। সেই পাখিগুলোকে কিন্তু আমরা প্রায়ই চিনতে পারি না, তাদের বিষয়ে আমাদের অনেক কিছুই অজানা থেকে যায়। আর মূল যে পরিযায়ী পাখির দল, আমরা যাদেরকে শীতের পাখি বা অতিথি পাখি বলি, সেগুলো যদিও বিজ্ঞানের ভাষায় অত্যন্ত ভুল শব্দ, কারণ আমাদের দেশে যে প্রাণীটি প্রাকৃতিকভাবে একদিনের জন্যও থেকেছে সেটি আমাদের দেশে প্রাণী। হ্যাঁ, তারা পরিযায়ী হতে পারে, মানে তারা বসবাস করে অন্য দেশে। সেই সব দেশে যখন আবহাওয়া বৈরী হয়, প্রতি বছরই একটা সময়ে, যেমন উত্তরের দিকে খুব বেশি ঠান্ডা পড়ে, উত্তর মেরুতে বা উত্তরের যেসব দেশ আছে, আমাদের এশিয়ারও আছে, আবার ইউরোপ মহাদেশের উত্তর অঞ্চল আছে, সেই সব অঞ্চলে প্রচণ্ড শীত পড়ে, তখন বরফ জমে, পাখিরা অনেকেই বাধ্য হয় পাহাড় থেকে তার পাদদেশে নেমে আসতে। আর কিছু কিছু দল আছে যারা দেশান্তরে চলে যায়, একেবারে উত্তর মেরু থেকে শুরু করে আমাদের এশিয়া মহাদেশের অংশ হয়ে আফ্রিকা হয়ে তার দক্ষিণে বা অন্যদিকে অস্ট্রেলিয়া চলে যেতে পারে, বা কোনো একটা দল বেরিং স্ট্রেট পার হয়ে আমেরিকার দিকেও চলে যেতে পারে। কাজেই পাখির এই যে পরিযায়ন, এটা কিন্তু কোনো একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। আবার মজার ব্যাপার হলো, পাহাড়ি এলাকায় যারা থাকে তারা হয়তো 3-5 কিলোমিটার নিচে যেয়েই দেখবে সেখানে বরফ নেই, সেখানে ভালো জমি আছে, অতএব তাদের ওই পরিযায়নটা হয় পাহাড়ের ওপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত। আর বাকি যতগুলো পাখি হয় বেশিরভাগই হলো উত্তরের অঞ্চলে যখন শীত পড়ে, আমরা যেটাকে বলে থাকি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এই যে সময়টা আমাদের দেশেও যেটা শীতকাল, সেই সময় ওই উত্তরের বৈরী হাওয়া থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা দক্ষিণমুখী হতে থাকে, মূলত দক্ষিণ দিকে আসতে থাকে। ভারত উপমহাদেশের আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড, সেখানে কিছু নামে, এরপরে মিয়ানমারের দিকে যায়, এইরকম করতে করতে দক্ষিণে যেতে যেতে ইন্দোনেশিয়া পার হয়ে কেউ কেউ হয়তো অস্ট্রেলিয়া পৌঁছায়। এই সব দলের পাখিরা কিন্তু, আমরা যেরকম আকাশপথ খোলা থাকলেও বিমান কিন্তু সব জায়গা দিয়ে যেতে পারে না। যেমন ধরুন, আমরা এইখান থেকে কোনো আরব দেশে যাব, আমরা ইচ্ছে করলে সোজা সরল রেখায় যেতে পারবো না, আন্তর্জাতিকভাবে তাদের একটা পথ চিহ্নিত করে দেওয়া আছে, আমাদের সবাইকে সেই পথ অনুসরণ করে নিয়ে যেতে হবে। আবার সাগরে যে জাহাজ চলে তাদের জন্য কিন্তু সে সব জায়গা দিয়ে যেতে পারবে না, তাদেরও একটা চলার পথ আছে। এই যে পাখিরা পরিযায়ন করে, তাদেরও কিন্তু চলার কতগুলো পথ আছে। বিশ্বে এই পথকে 8টা পথে ভাগ করা হয়েছে। বাংলাদেশ তাদের দুটো পথের মাঝখানে পড়ে। কাজে আমরা আমাদের দেশে অনেক পরিযায়ী প্রজাতি পেয়ে থাকি। আমরা যদি ধরে নিই আমাদের দেশে 750 প্রজাতির পাখি আছে, তাহলে দেখা যাবে যে এর প্রায় 350 বা তার চেয়েও বেশি প্রজাতি হলো পরিযায়ী। আমরা মূলত হয়তো 15, 20 বা 25টা প্রজাতিকে সবসময় চিনি বা জানি, কিন্তু বাকিগুলো যে আমাদের দেশে আসে, নীরবেই চলে যায়, কিন্তু প্রত্যেকেই আমাদের দেশে যখন আসে আমাদের দারুণ উপকার করে। তারা এই যে ছোট ছোট যাদের কথা বললাম, যারা প্যাসেরাইন বার্ডস, তারা মূলত কীটপতঙ্গ ভোগ, এবং যারা পরিযায়ী শিকারি পাখি আসে তারা ইঁদুর ধরে খায়। আবার কিছু আছে তাদের মধ্যে, যেমন কেস্টেলের মতো ছোট যারা শিকারি বাজ পাখি, তারা কিন্তু ওই ফড়িং জাতীয় বা ক্ষেতের ফসলের ক্ষতি করে সেগুলো। কাজে আমরা এখন প্রথমেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণী বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান স্যারের কাছে যাব। তিনি আমাদেরকে বলবেন
যে আমাদের বাংলাদেশে এই যে বড় বড় যেসব প্রজাতিগুলোকে শিকারীদের নজরের মধ্যে থাকে বা যাদেরকে ধরে বা জাল দিয়ে ধরে বা গুলি করে মেরে বিভিন্ন জায়গায় খাবারের দোকানে বিক্রি করা হয় অথবা কারো ঘরে পোষার জন্য লোকজনের কাছে বিক্রি করা হয় আইনকে অমান্য করে, সেই সব বড় বড় পাখি যেমন হাঁস, রাজহাঁস, সরালি বা অন্য প্রজাতি, সেইগুলোর কথা এখন অধ্যাপক হাসানের কাছ থেকে আমরা শুনবো। জনাব হাসান, আপনি একটুখানি বলবেন যে আমাদের দেশে যেসব বড় বড় বা পাখিরা বিদেশ থেকে আমাদের দেশে পরিযায়ন করে আসে তাদের কোন কোন দলগুলো আসে, যদি তাদের বিষয়ে আপনি একটুখানি বিস্তারিত বলেন। আমাদের দেশে পরিযায়ী পাখিগুলোর মধ্যে সাধারণত বড় আকারের যে পাখিগুলো আছে মূলত এরা হাঁস জাতীয় পাখি। এছাড়াও যে বিভিন্ন যে শোরবার্ড আছে এগুলোর মধ্যে কিছু কিছু পাখি আছে যেগুলো শিকারীদের নজরে পড়ে তাদের আকার কিছুটা বড় হওয়ার কারণে। তবে হাওর অঞ্চল বা নদী অঞ্চল বিভিন্ন এলাকায় যে শিকারগুলো হয় মূলত শিকারীদের প্রধান টার্গেটই থাকে এই হাঁস জাতীয় পাখিগুলো, এবং তারা বিভিন্নভাবে জাল দিয়ে বিভিন্ন ফাঁদ ব্যবহার করে অথবা বিষ্টপ ব্যবহার করে এই হাঁস জাতীয় পাখিগুলো এই পরিযায়ী পাখির মৌসুমে মেরে থাকে। এবং দেখা যায় যে এই অবৈধ শিকারীরা বিভিন্নভাবে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই পাখিগুলো বিক্রি করে থাকে। এবং আসলে এই পাখিগুলো যারা খেয়ে থাকেন এটা অনেকটা অসচেতনতা এবং অনেকটা কাণ্ডজ্ঞানহীনতাই আমি বলবো। কারণ এই যে পাখিগুলো আসে এই পাখিগুলো পরিজন তাদের জীবন ধারণেরই একটা অংশ, তাদের জীবন চক্রেরই একটা অংশ হিসেবে তারা বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে আমাদের দেশের মতো দেশগুলোতে পরিযায়ন করে থাকে এবং এখানে ৩-৪ মাস কাটিয়ে তারা আবার ফিরে যায়। তো এই তারা যদি পরিযায়ন করতে না পারে অথবা পরিযায়ন করতে এসে মারা পড়ে তাহলে দেখা যাবে যে এই যে প্রজাতিগুলো এসে থাকে এখানে এই প্রজাতিগুলো একটা বিলুপ্তির হুমকির সম্মুখীন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই পাখিগুলো যারা খেয়ে থাকেন সেটা রেস্টুরেন্টেই হোক বা বাসাবাড়িতে চুপিসারেই হোক, এতে কিন্তু দেখা যায় যে আইনের যে লঙ্ঘন সেটিও হয়। বাংলাদেশের যে বন্যপ্রাণী আইন ২০১২ এই বন্যপ্রাণী আইন হিসেবে কিন্তু এই পাখিগুলো সবই কিন্তু আইনের আওতায় আছে, প্রটেক্টেড। অধ্যাপক হোসেন, আপনি এই যে বললেন যে ২০১২ সালের যে আইনের বলে যে আমরা লোকজন শিকার করছে সেটা বেআইনি, আইনটা এখন কিছুটা পরিবর্তিত হয়ে ২০২৬ সালে একটা অধ্যাদেশ হিসাবে হয়েছে এবং সেটাতে শাস্তির পরিমাণ কিন্তু আগের চাইতে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। মূলত আমাদের দেশে যে এই বড় হাঁস জাতীয় পাখিগুলো আছে এরা মূলত আমাদের হিমালয় রিজন থেকে, কিছু মঙ্গোলিয়া থেকে, চাইনিজ পার্ট থেকে, নেপাল থেকে, এর মধ্যে কিছু পাখি আসে যে যাদের আমরা বলি সাইবেরিয়ান অঞ্চল থেকে আসে, এই অঞ্চল থেকেও আসে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে বড় বিভিন্ন জায়গায় যে হাওর অঞ্চলের বাইরে পাখিগুলো দেখা যায় এরা মূলত সরালি, এই ছোট সরালির পরিমাণই বেশি এবং এদেরকে আমরা লোকাল মাইগ্রেন্ট বলি। এদের আমাদের হাওর অঞ্চল থেকেও আসে এবং কিছু পাখি বাইরে থেকেও আসে। এবং এই দীর্ঘ পরিবহনের ফলে যে পাখিগুলো এখানে আসে এখানে তারা বিশ্রাম নেয়, খাবার খায় এবং একটা নির্দিষ্ট সময় পর আবার তাদের যে প্রজনন ভূমি সেখানে ফিরে যায়। এখন আমাদের যে প্রচলিত আইন আছে এর সাথে সাথে লোকজনকে সম্পৃক্ত করে লোকজন সচেতন হলেই আসলে এই পাখি সংরক্ষণ সম্ভব। এর বাইরে আসলে শুধুমাত্র আইনের প্রয়োগ করে বা শুধুমাত্র সচেতনতা দিয়ে এটা সম্ভব না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই পাখিগুলো কিন্তু অনেক জুনোটিক ডিজিজ বা প্রাণী থেকে মানুষের যে রোগ বহন করতে পারে, এর রোগ বহন করতে পারে। এবং আমাদের যে মাইগ্রেটরি ডাকগুলো আছে এরাও কিন্তু রোগের বাহক। এই রোগের বাহক হওয়া সত্ত্বেও যারা এটা চুপিসারে খেয়ে থাকেন তারা কিন্তু বড় একটি রিস্কের মধ্যে আছেন। যে কোনো সময় কিন্তু আমাদের কোভিডের মতো এই ধরনের কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু মানুষের শরীরে যেতে পারে এবং সেটা কিন্তু মহামারী আকারও ধারণ করতে পারে। হ্যাঁ, আমরা জানি যে বার্ড ফ্লু যে রোগটা একটা ভাইরাল রোগ, সেটা পাখিরা বিভিন্ন অঞ্চল থেকে বয়ে নিয়ে আসে এবং যেহেতু পরিযায়ী পাখি এবং আমাদের দেশি পাখির মিলন হয় হাওড়ে, কাজে একটা সম্ভাবনা থাকে যে হাওড়ের পাখির মধ্যে এটা কখনো ছড়িয়ে যেতে পারে। আপনি কি একটু কাইন্ডলি বলতে পারবেন যে পৃথিবীর কোন অঞ্চল থেকে রাজহাঁসগুলো, বিশেষ করে আমি শুনেছি যে রাজহাঁস হিমালয় পর্বতের উপর দিয়েও উড়ে আসে, সেটা কোন প্রজাতি বা কোন ধরনের পাখিগুলো আসতে পারে অত বড় কঠিন জায়গা পার হয়ে আসে যেগুলো? আসলে আমাদের এখানে যে রাজহাঁসের প্রজাতিগুলো দেখা যায় এর মধ্যে বার হেডেড গুজ বা গ্রে লেগ গুজ এগুলোই মূলত আসে। এবং এরা সাইবেরিয়ান অঞ্চল থেকে এসে হিমালয়ের উপর দিয়ে খুব কঠিন পরিবহন ভ্রমণ সম্পন্ন করে আমাদের দেশে আসে এবং মূলত আমাদের বড় নদী, নদীর চর এবং মোহনা এলাকাতেই এরা মূলত এসে থাকে এবং সেখান থেকে তারা তার নির্দিষ্ট সময় পার করে আবার এই কঠিন পথ পাড়ি দিয়ে আবার ফিরে যায়।
এবং এই দীর্ঘ প্রয়োজনের ফলে অনেক পাখি ক্লান্ত থাকে, অনেক পাখি দুর্বল হয়ে যায় এবং এই সুযোগে দেখা যায় যে অনেক সময় শহর শিকারে পরিণত হয়। মূলত এটি একটি কারণ। দ্বিতীয়ত হচ্ছে এই পরিযায়ী পাখিরা যেসব এলাকায় আসে, আমাদের জলাভূমিগুলো, আমাদের নদীর চর মোহনাগুলো, এগুলো তাদের যে আবাসস্থল, তাদের যে থাকার জায়গা, তাদের যে খাবারের জায়গা, এগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে এবং আমাদের মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে কিন্তু তাদের যে আবাসস্থল এটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এইখানে পরিযায়ী পাখিদের যদি আমরা সংরক্ষণ করতে চাই, একই সাথে তাদের আবাসস্থলের সংরক্ষণ দরকার এবং যাতে শিকারির কবলে না পড়ে সেটিও আমাদের জোর দিয়ে দেখতে হবে। অধ্যাপক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক মূল্যবান তথ্য আপনি দর্শকদের জন্য বললেন। আমরা আশা করি ভবিষ্যতে আবার কখনো আপনার সাথে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যে এতক্ষণ শুনছিলেন বড় বড় আকারের যে পরিযায়ী পাখিগুলো আমাদের দেশে আসে, এর মধ্যে কিন্তু বেশ কিছু বিরল প্রজাতির পাখিও আছে। সেগুলো অবশ্য মূলত মানুষ এখন শিকার করে না, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত কম। যেমন ইদানিং সিলেটের এক হাওড়ে, বড় হাওড় নামে একটা হাওড়ে কিছু পাখি এসেছে, সারস পাখি নামে। সেই পাখি অত্যন্ত বিরল। আমাদের দেশে কয়েকবারই দেখা গেছে এই পাখির প্রজাতি। সারসের বেশ কয়েকটা প্রজাতি আছে যেগুলো বাংলাদেশে আসে। হাড়গিলা আগে আসতো, এখন আমাদের দেশে আসে না। মদনটাক আমাদের দেশেই পাখি। শকুনের কয়েকটা প্রজাতি আসে হিমালয় পর্বতমালা থেকে, মূলত আমাদের দেশে আসে হিমালয়ের পরিযায়ী গিধড়ি বা হিমালয়ের শকুন। সমাগত সুধী, বাংলাদেশে যে শত শত প্রজাতির ছোট ছোট পরিযায়ী পাখির দল আসে, যাদেরকে আমরা সাধারণত প্যাসেরাইন বার্ডস বলি বা সং বার্ড বলি, তাদের বিষয়ে আমাদের সাথে এখন আলাপে অংশগ্রহণ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার দত্ত। তিনি আমাদেরকে জানাবেন এই যে ছোট ছোট পাখি, ওয়ার্বলার্স, ফ্লাই ক্যাচার্স, কোন কোন ধরনের পাখিগুলো আমাদের দেশে পরিযায়ন করে আসে এই শীতের সময়। প্রথমত প্যাসেরাইন বার্ড বা সং বার্ড বলতে আমরা যে ছোট ছোট পাখিগুলোকে বুঝি, এগুলো সম্পর্কে আসলে সারা পৃথিবীতেই একটু কম জানাশোনা, কারণ যেহেতু তাদের দেখতে ছোট এবং এই প্রজাতিগুলো সম্পর্কে এখনও অনেক বৈজ্ঞানিক তথ্য আমাদের জানা কম। তো আমরা যদি একটু যতটুকু জানি তার মধ্যে দেখার চেষ্টা করি যে পৃথিবীর মোট পাখি প্রজাতির অর্ধেকের বেশি কিন্তু এই সং বার্ড, বলা যায় 60%-এর উপরে অথবা 6500 প্রজাতির উপরে এই সং বার্ডগুলো পৃথিবীতে আছে। এবং এই সং বার্ডগুলা অন্যান্য বড় পাখির মতো তারাও শীতকালে পরিযায়ন করে থাকে এবং তারা সাধারণত বিভিন্ন অন্যান্য পাখির মতো বিভিন্ন যে মাইগ্রেটরি ফ্লাইওয়ে সাইট বা পাখি পরিযায়নের পথ, সেই পথগুলো ধরেই অতিক্রম করে এবং এই মাইগ্রেশন বা পরিযায়নের সময় তারা যে স্ট্র্যাটেজি বা যে কৌশল ফলো করে, তার মধ্যে যেহেতু তারা খুব ছোট, তাদের শরীরে ফ্যাটের পরিমাণও খুব কম থাকে, তো তারা অনেক সময় হপ অ্যান্ড স্টপ নামে একটা কৌশল অবলম্বন করে। কিছু দূর যায়, স্টপ করে, খাবার দাবার খায়, আবার পরবর্তীতে পরিযায়ন শুরু করে। তো এতে যেটা হয় যে যে পরিযায়নের ফলে যে সে একবার এক সাইড থেকে আর এক সাইডে যায়, এই যে যে চলার পথ, এই পথে যখন সুগম না থাকে, যে যদি সে এক বছর ঘুরে গেল, পরের বছর এসে দেখা গেল যে সেই পথটিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কোনো হিউম্যান ইন্টারফেয়ার তৈরি হয়েছে, তাহলে দেখা যাবে যে এই পাখির পরিযায়নে একটা সমস্যা তৈরি হবে এবং তারা কিন্তু সঠিকভাবে পরিযায়ন করতে পারবে না। বেশিরভাগ যে ছোট প্রজাতির যেগুলোকে দেখি, খঞ্জন, ফুটকি বা পাতা ফুটকি যে পাখিগুলোকে দেখি, বা কীটভুক যেসব পাখিরা আছে, তারা মূলত প্রায় 99%-এ বলতে পারি তারা দিবাচর। দিনের বেলা খাবার খায় এবং কোথাও সামান্য লুকিয়ে থাকে এবং রাতের বেলা তারা চলতে থাকে এবং তারা একবারে লম্বা পথ পাড়ি দিতে পারে না। তাদেরকে অনেক থামতে হয়, যেহেতু তারা ছোট প্রাণী, তাদেরকে বারবার খাবার খেতে হয় এবং বিশ্রাম নিতে হয়। আরও একটি কারণ হচ্ছে যে এই দিনের বেলা উড্ডয়ন করলে তাকে প্রিডেটর ধরতে পারে বা এই প্রিডেটর থেকে বাঁচার একটা কৌশলও হতে পারে যে কেন সে রাতে উড্ডয়ন করে থাকে। তো পরিযায়ী পাখি বা প্যাসেরাইন যে বার্ডগুলো আমাদের দেশে আছে, আমরা কেন সচরাচর দেখি না? অন্য অন্য বড় বড় পাখির মতো এরা এই নদীর চর বা হচ্ছে সৈকত, বেলাভূমি এসব জায়গায় থাকে না। তারা মূলত তারা একা একা থাকে এবং তারা বেশিরভাগ সময় ঝোপঝাড়, বাড়ির আশেপাশের ঝোপঝাড়েও এবং ফরেস্টে এবং বিশেষ করে আমাদের যে বনভূমিতেও কিন্তু তারা মাইগ্রেশন করে আসে, যেটা আমাদের অনেকেই আমরা হয়তো জানি না। এবং এমনকি ঢাকা শহরেও আসে, আমাদের বাড়ির আশেপাশেও অনেক পাখি এরকম আসে, যেগুলো সাধারণত তাদের মিষ্টি যে সুরেলা কণ্ঠ বা স্বর, সেটা গান থেকে আমরা অনেক সময় বুঝতে পারি যে এই পাখিগুলো এসেছে। সচরাচর এই পাখিগুলোকে দেখে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়ে যায়। তার কল শুনেও আমরা অনেক সময় এই পাখিগুলোকে আইডেন্টিফাই করতে পারি। আমরা কিন্তু বুঝতেও পারি না যে যে পাখিগুলো হাজার হাজার মাইল অতিক্রম করে ছোট ছোট পাখি আমাদের দেশে আসে, আমরা কিন্তু তাকে ওয়েলকাম করছি না। মানে আমরা তার
যে বাসস্থান সেটাকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। এই যে আমাদের জানা বা সচেতনতার অভাব, এসব কারণেই কিন্তু এই ছোট যে সংবার্ড বা প্যাসেরাইন বার্ডগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। এবং অনেক সময় আপনি খেয়াল করবেন যে ফসল রক্ষা করার জন্য অনেক সময় জাল দিয়ে ঘিরে রাখা হয়, অনেক সময় এই সব জালেও কিন্তু আমাদের অনেক ছোট ছোট পাখিগুলা আটকা পড়ে, ধরা পড়ে এবং শ্বাসরোধ করে এই পাখিগুলো অনেক সময় মারা যায়। এই যে ছোট ছোট পাখি আমরা যাদেরকে দেখি না, যাদের বিষয়ে আমাদের জ্ঞান অত্যন্ত কম, এর মধ্যে অধ্যাপক আপনি বলেছিলেন যে একটি বান্টিং প্রজাতি আছে বা বঘেরি প্রজাতি আছে যেটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। আপনি কি এইটার সম্পর্কে একটুখানি বলবেন? বান্টিং প্রজাতির একটি পাখি যার ইংরেজি নাম হচ্ছে ইয়েলো ব্রেস্টেড বান্টিং, যেটাকে বাংলাতে আমরা বলি হলুদ বুক বগেরি। এই পাখিটি কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড একটা পাখি, যেটাকে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল এবং IUCN রেড লিস্ট এটাকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে সারা পৃথিবীতে বিবেচনা করছে। এবং এই পাখিটি আশ্চর্যজনকভাবে বাংলাদেশেও কিন্তু আসে। আপনি জেনে থাকবেন ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান যে ফ্লাইওয়েটা আছে আমাদের, এই ফ্লাইওয়ে ধরেই পাখিটি আসে। এবং বিজ্ঞানীরা দেখেছেন যে এই ফ্লাইওয়ে ধরে আসার পথে বিশেষ করে কোরিয়া এবং চায়নাতে ইয়েলো সি যে অংশটা আছে, এইখানে কিন্তু এই পাখিটার একটা বড় অংশ এখানে শিকারের পরিণত হয় এবং এখানে মারা যায়। যার ফলে এই যে পরিযায়ী পাখি ছোট আকারে আমরা দেখতে পাই না সচরাচর, এইভাবে কিন্তু অনেক প্রজাতির পাখি আমাদের প্রকৃতি পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে বাংলাদেশে। এই ধরনের পাখিদেরকে যেন আমরা কোনো কারণে জাল পেতে না ধরি, এদেরকে যেন বন্দুক দিয়ে শিকার করতে না যাই। শিকার করে আপনি একটি পাখির কতটুকু মাংস পাবেন? সবচেয়ে বড় যে পাখি আমাদের দেশে আসে হাঁস, রাজহাঁস, আপনি 2 থেকে 2.5 কিলোর বেশি মাংস পাবেন না। এই মাংস তো বাজারে কিনতে পাওয়া যায় এবং অনেক স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায়। বরং আপনি বন্দুক দিয়ে শিকার না করে আপনি বড় বড় ক্যামেরার লেন্স কিনে নিন, সেটা দিয়ে পাখি শিকার করুন, মানে ছবি তুলুন। আবেদন করব আমরা যেন পাখিদের প্রতি সদয় হই। আমাদের দেশে যে বন্যপ্রাণীর সংখ্যা দিন দিন কমে আসছে, তাদের প্রতি সদয় হই। আপনারা আজকে টেলিভিশন সেটের সামনে যারা বসে এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী পর্বগুলো দেখার জন্য আপনাদেরকে আবেদন জানাচ্ছি।